চারিদিকে যুদ্ধের আবহ। একদিকে যুদ্ধ বেঁধেছে ভারতের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে, আর অন্যদিকে মধ্যপ্রাচ্যে ক্রমশ তীব্র হচ্ছে বারুদের গন্ধ। আমেরিকার মদতে ফের একবার ইরানের ওপর আক্রমণ শানিয়েছে ইসরায়েল। খামেনেইর দপ্তরের সামনেই চলেছে মুহুর্মুহু গোলাবর্ষণ। কোথায় রয়েছেন তাহলে খামেনেই? এক বছরেরও কম সময়ের ব্যবধানে ইরানে কেন দ্বিতীয়বার হামলা চালালো আমেরিকা? পাল্টা হামলা এখন চালাচ্ছে কিন্তু ইরানও। মধ্যপ্রাচ্যে এখন যুদ্ধের দামামা। তাছাড়া পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধে কেন পাকিস্তানকে খোলা সমর্থন জানাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? আর এই পরিস্থিতিতে কোন পথে হাঁটবে ভারত? এই যুদ্ধের অভিঘাত কি পড়তে পারে ভারতের দরজায়? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। 3 দফা বৈঠকেও মিলল না সমাধান সূত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েল থেকে ফিরতেই ইরানে হামলা চালালো নেতানিয়াহুর দেশ। শনিবার ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার রাজধানী তেহরানে পরপর বেশ কয়েকটি জোরালো বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া যায়। হামলার সময় নাকি তেল আভিভেও সাইরেন বাজতে শোনা গেছে। পশ্চিম এশিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে শনিবার সকালে ইরানে অন্তত 3-4টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার পরেই ইতিমধ্যেই তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাবার কাজ শুরু হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনেইর অফিসের কাছেও বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে। তবে হামলার সময় খামেনেই নিজের অফিসে ছিলেন নাকি অন্য কোথাও ছিলেন তা এখনও কিন্তু স্পষ্ট নয়। তবে যতদূর জানা যাচ্ছে হামলার আবহে খামেনেইকে তেহরানে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া তেহরান জুড়ে আরও বিস্ফোরণ হতেই খামেনেইর অফিসের রাস্তাও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। যদিও শনিবারের হামলার পর ইসরায়েলের দাবি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে ইরানের সরকারি সংবাদপত্রে পেজেশকিয়ানের ওপর হামলার দাবিকে উড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে যে প্রেসিডেন্ট সুরক্ষিত এবং সুস্থই রয়েছেন। টাইমস অফ ইসরায়েল সংবাদ মাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে ইরানে এই অভিযানের নাম লায়ন্স রোর রাখা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুই এই নাম রেখেছেন, যার অর্থ সিংহের গর্জন। আবার হামলার পরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্জ দাবি করেছেন যে হামলার আশঙ্কা করা হচ্ছিল তাদের দেশে, আর তাই আত্মরক্ষার স্বার্থে এই হামলা চালানো হয়েছে। পাল্টা হানার আশঙ্কা করে সতর্কতা জারি করা হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আভিভেও। তাদের আকাশসীমায় যাত্রীবাহী বিমান চলাচল ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে সে দেশের আকাশসীমায় অসামরিক বিমান চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানিয়েছেন ইসরায়েলের মন্ত্রী মিরি রেজাই। তাছাড়া ইসরায়েলে বসবাসকারী ভারতীয়দের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে নয়াদিল্লির পরামর্শ, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত একান্ত প্রয়োজন ছাড়া তারা যেন বাইরে না বেরোয়। পাশাপাশি স্থানীয় সংবাদ মাধ্যম এবং সরকারি ঘোষণার দিকেও নজর রাখতে বলা হয়েছে তাদের। জরুরি পরিস্থিতিতে তেল আভিভের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে ওই প্রবাসী ভারতীয়দের। এই হামলায় ইরানি সেনার বেশ কয়েকজন কমান্ডার এবং আধিকারিকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যদিও সঠিক সংখ্যা এখনো পর্যন্ত জানা যায়নি। আর এই আবহে শোনা যাচ্ছে ইসরায়েল একা নয়, ইরানের ওপর হামলাতে তার সঙ্গ দিয়েছে নাকি আমেরিকাও। যদিও গত বছরও যখন পরমাণু প্রকল্প নিয়ে আমেরিকার ইরানের আলোচনা ভেস্তে গিয়েছিল তখন ইরানে ইসরায়েল হামলা চালিয়েছিল। আবার ঠিক তখনই আমেরিকাও এই ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালায়। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর গলায় জানিয়েছিলেন যে ইরানের পরমাণু কেন্দ্রগুলো গুঁড়িয়ে দিয়েছে আমেরিকা। এরপরেই আপনাদের জানিয়েছিলাম যে আমেরিকা ইরানের সংঘাতের বা বৈরতার ইতিহাস বহু প্রাচীন। তার সঙ্গে যুক্ত হয়েছে এখন এই ইরানের পরমাণু প্রকল্প। আপনাদের এটাও জানিয়েছিলাম যে আমেরিকার আপত্তি ইরানের ইউরেনিয়াম সংরক্ষণ নিয়ে। প্রথম 2 দফার বৈঠকে কোনো রফাসূত্র বের হয়নি। ট্রাম্প বারবার ইরানকে সতর্ক করেছেন যে ইরান যদি ইউরেনিয়াম সংরক্ষণ বন্ধ না করে, যদি পরমাণু প্রকল্প নিয়ে নমনীয় মনোভাব না দেখায়, তাহলে তার ফল ভুগতে হবে ইরানকে। একই সঙ্গে ট্রাম্পের দাবি ছিল স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোকেও মদদ দেয় ইরান, যা তাদের বন্ধ করতে হবে।
যদিও ইরান বারবার দাবি করেছে শান্তিপূর্ণভাবে মানুষের কল্যাণেই পরমাণু প্রকল্প চালাচ্ছে তারা। আপনাদের মনে থাকবে যে গত বছরও পরমাণু প্রকল্প নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হওয়ার কথা থাকলেও তা পরে ভেস্তে যায়। এমনকি এই ফেব্রুয়ারিতেও মনে করা হচ্ছিল জট কেটে যাবে, কারণ তখন ইসরায়েল জানিয়েছিল আমেরিকার সঙ্গে ইরানের যে চুক্তিই হোক না কেন পরমাণু গবেষণা বা প্রকল্পের বিষয় নিয়ে যেন ইরানের ওপর চাপ সৃষ্টি করা হয়। আর ইরান তখন জানিয়েছিল তাদের ওপর নিষেধাজ্ঞা তুললে তবেই এই পরমাণু গবেষণার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে তারা। তবে ইরান এটাও জানিয়েছিল যে তাদের নিজেদের সার্বভৌমত্বে রক্ষা করতে যত দূর যেতে হয় তারা যাবে। এমনকি এটাও জানিয়েছিল যে কোনো হামলার জন্য প্রস্তুত রয়েছে তারা। এসবের মাঝে এই হামলা চালানো হলো ইরানে। এমনকি বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, বর্তমানে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে মধ্যপ্রাচ্যে। এছাড়াও ইরানের কাছাকাছি রয়েছে আমেরিকার 2টি বিমানবাহী রণতরী, শতাধিক যুদ্ধ বিমান, 1 ডজন যুদ্ধ জাহাজ। ওপেন সোর্স ট্র্যাকিংয়ে দেখা গেছে যে 150টিরও বেশি কার্গো ফ্লাইট অস্ত্র এবং গোলাবারুদ বহন করে নিয়ে গেছে মধ্যপ্রাচ্যে। বেশ কয়েকটি F-22, F-35 এবং F-16 যুদ্ধ বিমানকে ওই এলাকা দিয়ে যেতে দেখা গেছে। এরই সঙ্গে বেশ কয়েকটি জ্বালানি ভরানো ট্যাঙ্কার বিমানও দেখা গেছে। অন্যদিকে ইরানের পাল্টা জবাবের আশঙ্কাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে থাকা সৈনিকদেরও এবার সরিয়ে নেওয়া হচ্ছে। তার মধ্যেই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আমেরিকার সেই সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে শুরু করেছে ইরান। একই সঙ্গে আমেরিকার মিত্র কুয়েত, বাহরাইন, আরব আমিরশাহীর মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইরান। খামেনেইর সেনার দাবি তাদের দেশ বাঁচানোর সময় আগত। এই আবহে কাতারের রাজধানী দোহাতে ভারতীয় দূতাবাস থেকে ইতিমধ্যেই সতর্ক বার্তা জারি করা হয়েছে। সমস্ত ভারতীয়কে বাড়ির মধ্যে বা অন্য কোনো আশ্রয় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে যে ইসরায়েলের রাজধানী তেল আবিবেও ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালিয়েছে ইরান। ইরানের দাবি, ইসরায়েল যদি হামলা বন্ধ না করে তাহলে আরও জোরালো আক্রমণের রাস্তায় হাঁটবে তারা। একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি যে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীও ইসরায়েলের হামলা নিয়ে ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছে। আমেরিকা এবং ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুঁড়ে তারা জানিয়েছে লোহিত সাগরেও হামলার প্রস্তুতি নিচ্ছে তারা। শনিবার রাতেই হামলা শুরু করতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে ওই হুতিদের তরফ থেকে। তবে ইরানে হামলার কথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে জঙ্গি রাষ্ট্রের হুঁশিয়ারি দিয়ে তার দাবি, একটি জঙ্গি রাষ্ট্রের হাতে কোনোভাবেই পরমাণু অস্ত্র থাকতে পারে না। ট্রাম্প আরও জানিয়েছেন যে গত বছর ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পর ইরানকে সতর্ক বার্তা দেওয়া হয়েছিল, চুক্তিতে যেতে বলা হয়েছিল তাদের। কিন্তু ইরান যেহেতু সে পথে হাঁটেনি, তাই আর নাকি নিতে পারছে না আমেরিকা। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরান নিজেদের পরমাণু কার্যকলাপ এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকার ইউরোপীয় বন্ধুদের ভয় দেখাচ্ছে। তার আশঙ্কা, শীঘ্রই আমেরিকাকেও হুমকি দিতে পারে তেহরান। আর সেই কারণেই মার্কিন বাহিনী সেখানে হামলা শুরু করেছে বলে জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এটি জাতীয় নিরাপত্তার বিষয়, আমরা ওদের ক্ষেপণাস্ত্র ধুলোয় মিশিয়ে দেব। এমনকি তার মতে সন্ত্রাসে মদতদাতা দেশগুলোর মধ্যে ইরান 1 নম্বরে রয়েছে। দেখুন কেমন দ্বিচারিতা। একদিকে আফগানিস্তান আর পাকিস্তানের মধ্যে পাকিস্তানের মতন একটি জঙ্গিবাদ দেশকে খোলা সমর্থন জানাচ্ছে আমেরিকা, আবার অন্যদিকে ইরানকে জঙ্গিবাদের দেশ বলে তার উপরে হামলা চালাচ্ছে। তাহলে কি গোপনে ফের কোনো ষড়যন্ত্র করছেন ডোনাল্ড ট্রাম্প? ট্রাম্পের এই ভূমিকায় ভারতের অবস্থান ঠিক কি হবে? দেখুন, একদিকে পাকিস্তান আফগানিস্তান সংঘাত, অন্যদিকে ইসরায়েল ইরান সংঘাত। এই দুই সমান্তরাল ঘটনাকে আলাদা করে দেখলে কিন্তু ভুল হবে, কারণ বাস্তবে এগুলো এক বৃহত্তর শক্তির পুনর্বিন্যাসের লক্ষণ, যেখানে প্রতিটি আঞ্চলিক সংঘাত ধীরে ধীরে সমগ্র বিশ্বের এক কৌশলগত খেলায় পরিণত হচ্ছে। আর এই সমীকরণের সবচেয়ে বিতর্কিত চরিত্র নিঃসন্দেহে ওই আমেরিকা। কারণ একদিকে তারা ইরানকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক বলে চিহ্নিত করছে, অন্যদিকে আবার পাকিস্তানের মতন বহু আন্তর্জাতিক অভিযোগে জর্জরিত রাষ্ট্রকে কৌশলগতভাবে সমর্থন দিচ্ছে। এই দ্বৈত অবস্থান কি নৈতিক বৈপরীত্য নাকি হিসেবি ভূ রাজনীতি? দেখুন, বাস্তবে আন্তর্জাতিক রাজনীতিতে নৈতিকতা প্রায়শই ওই ঘোষণাপত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় শক্তির ভারসাম্য আর স্বার্থের অঙ্ক কষে।
তাই হিসেব মতো ওয়াশিংটনের কাছে বন্ধু বা শত্রু কেউই কিন্তু স্থায়ী নয়, বরং যে মুহূর্তে যে শক্তি আমেরিকার কৌশলগত লক্ষ্য পূরণে সহায়ক, সেই শক্তিই তাদের কাছে অগ্রাধিকার পায়। এই কারণেই এক অঞ্চলে কঠোর অবস্থান আর অন্য অঞ্চলে নমনীয়তা, দুটোই একই সঙ্গে সম্ভব হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, আমেরিকার সেই কৌশলগত লক্ষ্য কি? প্রথমত, মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এমনভাবে ধরে রাখা যাতে কোনো আঞ্চলিক শক্তি একক আধিপত্য প্রতিষ্ঠা করতে না পারে। আর দ্বিতীয়ত, দক্ষিণ এবং মধ্য এশিয়ার সামরিক এবং গোয়েন্দা প্রভাব বজায় রাখা যাতে বৃহত্তর ভূরাজনৈতিক প্রতিযোগিতায় নিয়ন্ত্রণ হারাতে না হয়। তৃতীয়ত, সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী শক্তির উত্থানকে সীমিত রাখা, তাও আবার সরাসরি সংঘর্ষ নয়, বরং নিয়ন্ত্রিত অস্থিরতার মাধ্যমে। কিন্তু এই কৌশলের দীর্ঘমেয়াদী পরিণতি কিন্তু অত্যন্ত জটিল, কারণ যখন একই সঙ্গে একাধিক অঞ্চলে উত্তেজনা তৈরি হয় তখন সেই অস্থিরতা একে অপরকে কিন্তু প্রভাবিত করে। একটি সংঘাত অন্যটির সঙ্গে যুক্ত হয়ে নিরাপত্তা সংকটকে বহুগুণ বাড়িয়ে দেয়। আর এখানেই সবচেয়ে বড় উদ্বেগের জায়গা আমাদের তথা ভারতের জন্য। ভারতের ভৌগোলিক অবস্থান এমন যে পশ্চিমে অস্থিতিশীল সীমান্ত, পশ্চিম এশিয়ায় যুদ্ধ, সমুদ্রপথে অনিশ্চয়তা, সব কিছুর চাপ একই সঙ্গে এসে পড়ে। আর জ্বালানি সরবরাহে সামান্য বিঘ্ন মানেই অর্থনীতিতে ধাক্কা, আর সীমান্তের অস্থিরতা মানেই নিরাপত্তা ব্যয়ের বৃদ্ধি। তার সঙ্গে আবার যুক্ত হবে কূটনৈতিক ভারসাম্যের কঠিন পরীক্ষা, কারণ ভারত বহু ক্ষেত্রেই একাধিক পরস্পর বিরোধী শক্তির সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে। এবার সেই সম্পর্কগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হলে কৌশলগত স্বাধীনতা সংকুচিত হয়ে যেতে পারে। তাহলে এখন প্রশ্ন যে বিশ্ব কি এখন নতুন ধরনের সংঘাতের যুগে প্রবেশ করছে, যেখানে সরাসরি বৃহৎ শক্তির যুদ্ধ নয় বরং একাধিক আঞ্চলিক সংঘাত একসঙ্গে চলতে থাকবে আর বড় শক্তিগুলো পরোক্ষভাবে প্রভাব বিস্তার করবে? যদি সেই প্রবণতা স্থায়ী হয় তাহলে কিন্তু আন্তর্জাতিক ব্যবস্থার চরিত্রই বদলে যেতে পারে। তখন যুদ্ধ মানে শুধু সেনাবাহিনীর সংঘর্ষ নয়, উল্টে জ্বালানি, বাজার, বাণিজ্য পথ, প্রযুক্তি সরবরাহ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা, এই সবই হয়ে উঠবে যুদ্ধের অংশ। এই পরিস্থিতিতে ভারতের সামনে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ স্থিতিশীলতা বজায় রাখা, কারণ দ্রুত বিভক্ত হতে যাওয়া বিশ্বে নিরপেক্ষ থাকা ক্রমশ কঠিন হয়ে উঠছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের সামনে তাই দ্বৈত দায়িত্ব, একদিকে জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখা, অন্যদিকে আবার আন্তর্জাতিক মঞ্চে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখা। তাছাড়া একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নীতিগত অবস্থান বিশ্ব ব্যবস্থাকে আরও অনিশ্চিত করে তুলেছে, কারণ শক্তির প্রয়োগ এবং কূটনৈতিক ভাষ্যের মধ্যে ব্যবধান যত বাড়ে আন্তর্জাতিক বিশ্বাস ততই কমে। আর বিশ্বাস কমে গেলে সংঘাতের সম্ভাবনা বাড়ে, কারণ তখন প্রতিটি রাষ্ট্র অন্যের উদ্দেশ্য নিয়ে সন্দিহান হয়ে ওঠে। এখন ভবিষ্যৎ পরিস্থিতি কোন দিকে গড়াবে তা কিন্তু নির্ভর করছে কয়েকটি বিষয়ের উপর, যেমন সংঘাত কত দ্রুত বিস্তৃত হয়, বড় শক্তিগুলো কতটা সংযম দেখায়, আর আঞ্চলিক শক্তিগুলো কতটা স্বাধীন সিদ্ধান্ত নেয়। তবে একটি বিষয় স্পষ্ট, এই মহাবিশ্ব এখন কোনো একক শক্তির নিয়ন্ত্রণে নেই, বরং বহু শক্তির প্রতিযোগিতায় প্রবেশ করেছে। আর এই বহুকেন্দ্রিক ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখা অতীতের তুলনায় কিন্তু বেশ কঠিন। তাই আগামী দিনে সবচেয়ে বড় প্রশ্ন যুদ্ধ কে জিতবে তা কিন্তু নয়, বরং কে স্থিতিশীলতা ধরে রাখতে পারবে সেটাই সবচেয়ে বড় কথা। আর সেই প্রশ্নের উত্তর নির্ধারণ করবে আঞ্চলিক রাজনীতির পাশাপাশি বৈশ্বিক শক্তির ভবিষ্যৎ মানচিত্র। তাই ভারতের জন্য এই সময় সতর্কতা, প্রস্তুতি এবং কৌশলগত ধৈর্যের প্রয়োজন রয়েছে। চারপাশে আগুন জ্বললে নিরাপদ থাকতে হলে শুধু দূরত্ব নয়, দিক নির্দেশও জেনে রাখতে হয়। স্বাভাবিকভাবেই সময়টা বেশ সতর্কতার। অনেকেই এই লাগাতার অস্থিরতাকে তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত বলে মনে করছেন। সেই তালে আবার তাল মেলাচ্ছে বাবা ভাঙার ভবিষ্যৎবাণীও। বাবা ভাঙার ভবিষ্যৎবাণী ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়ে গেছে। তিনি নাকি জানিয়েছিলেন 2026 সালে বিশ্বে এক বড় ধরনের সংঘাত বা যুদ্ধের কথা। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনি নাকি দাবি করে গিয়েছিলেন চলতি বছরে বিশ্বের পূর্ব প্রান্তে একটি বড় আকারের যুদ্ধ শুরু হবে।
ধীরে ধীরে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মতন প্রধান শক্তিগুলো সেই যুদ্ধে জড়িয়ে পড়বে। সম্মুখ সমরে নামতে পারে রাশিয়া, আমেরিকা। চীন তাইওয়ান দখল করতে পারে বলেও জানিয়ে গিয়েছিলেন তিনি। অনেকেই মনে করছেন আদতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার কথাই শুনিয়ে গিয়েছিলেন বাবা ভাঙা। আবার বাবা ভাঙার নামে একটি অত্যন্ত জনপ্রিয় ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে যে রাশিয়ার শাসক বিশ্বের প্রভু হয়ে উঠবেন। সব মিলিয়ে অনেকেই মনে করছেন বাবা ভাঙার সেই ভবিষ্যৎবাণী বোধহয় এবার সত্যি হতে চলেছে। সত্যিই বোধহয় যুদ্ধের দামামা বাজতে চলেছে। রাশিয়া ইউক্রেন নিয়ে তার কথা নাকি ফলেছে বলেই দাবি করছেন অনেকে। ইরানের সঙ্গে মার্কিন দেশের সংঘাতও তারই অনুমান বলেও দাবি করা হচ্ছে। এমনকি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সংঘাত শুরু হয়েছে তা নিয়েও তার কথা মিলে যাচ্ছে বলেই অনুমান করছেন তার অনুগামীরা। বাবা ভাঙ্গা জানিয়েছিলেন 2026 সালে ভূমিকম্প হবে দক্ষিণ পূর্ব এশিয়ায়। এখনো পর্যন্ত ভারতেই বছরের শুরু থেকেই একাধিক ভূমিকম্প ঘটে গেছে। এমনকি 27শে ফেব্রুয়ারি খুলনার কাছে যে ভূমিকম্প এপিসেন্টার ছিল তার জেরে কলকাতা সহ একাধিক অঞ্চলে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। ফলে অনেকেই মনে করছেন বাবা ভাঙার ভবিষ্যৎবাণী এবার কিন্তু ফলতে শুরু করেছে। এই সবই কি কাকতালীয়? কারণ তিনিও জানিয়ে গেছেন চলতি বছরে বিশ্বজুড়ে আর্থিক অবস্থা একেবারে টালমাটাল হবে। অর্থনীতির বেহাল দশার জন্য মার্কেটের পতন ঘটবে, টাকার দাম পড়বে। আর যুদ্ধ হলে সেসব যে স্বাভাবিক সে তো সকলের জানা। বাবা ভাঙার ভবিষ্যৎবাণীকে সত্যি করে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ কিন্তু ঘন হচ্ছে। প্রশ্ন শুধু একটাই, এই ঝড় কি একদিন থেমে যাবে? পৃথিবী আবার শান্ত হবে নাকি ক্রমাগত চলতে থাকবে? আজ এ পর্যন্তই। নমস্কার।